সরাসরি চলে যেতে চাই ফ্রি সেগমেন্টে। নাবিল কায়সার, আসলে নভেম্বর প্রায় শেষ এবং একটু শীত পড়েছে। গতকালকে রাতেই একটু বাইরে বেরিয়েছিলাম ঢাকা শহরে ঘুরতে, একটু চাটা খেতে। দেখি যে বেশ ঠান্ডা এবং চা খাওয়ার জন্য বেশ ভালো ওয়েদার, এবং আপনারও দেখলাম যে গলা একটু খুশখুশ করছে, আমারও একটু খুশখুশ করছে। এবং এই শীতটা পড়লেই মনে হয় যে কবে বিপিএলটা শুরু হবে, এবং সেই বিপিএলটা শুরু হচ্ছে, নিলাম আসছে। এবং আজকে দেখলাম যে ফ্রি হিটে নিলাম নিয়েই মানুষের জানার আগ্রহটা খুব বেশি, এবং প্রথম কম্পোনেন্টটাও খুব সম্ভবত সেটা নিয়ে। ফলে একটু সেটাতেই যদি যাই, নাইমুল তিনি জানতে চাচ্ছেন যে বিপিএল অকশন কবে হবে, টাইম ডেট জানা থাকলে জানিয়ে দেন। 23 নভেম্বর হচ্ছে বিপিএল এর অকশন, এবং এবার একটু আলাদা আকর্ষণ তো নিশ্চয়ই আছে, যেহেতু নিলাম হচ্ছে। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 17 তারিখ। আজকে হওয়ার কথা ছিল। আজকে হওয়ার কথা ছিল, এক্স্যাক্টলি। এরপরে গেল শোতে আমরা বলেছি 21 তারিখ হবে। ওকে, এখন জানি 23 তারিখ। 23 তারিখ হোক, এটাই আমরা চাই। মোটামুটি ফাইনাল। 23 তারিখ মিরপুর টেস্টের পঞ্চম দিন, এবং মিরপুর বিসিবি টেস্ট যদি ধরে নিয়েছে যে পঞ্চম দিনে যাবে না, সেক্ষেত্রে কি হবে আমি এটা ভাবছি। পরের প্রশ্নে চলে যেতে চাই। র্যাঙ্কিং ফার্স্ট সেকেন্ড থার্ড, বাংলাদেশ উইন ভার্সেস নিউজিল্যান্ড 2017, বাংলাদেশ ভার্সেস পাকিস্তান 1997, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া 2007, বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড 2017 মানে চ্যাম্পিয়ন্স ট্রফি। সাকিব মাহমুদুল্লাহর ওইটা আছে, ওকে। বাংলাদেশ ভার্সেস পাকিস্তান 97 না 99? 99 হওয়ার কথা। 9 ওয়ার্ল্ড কাপে, হ্যাঁ ওয়ার্ল্ড কাপের 99 হওয়ার কথা, 97 লিখেছেন। আর বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া 2007। আচ্ছা, ফার্স্ট সেকেন্ড থার্ড বলতে হবে। ফার্স্ট সেকেন্ড থার্ড, প্রথমটা অবশ্যই ওই 99 বিশ্বকাপে রাখা যায়। বিশ্বকাপে, হ্যাঁ, বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয় বা বিশ্বমঞ্চে বাংলাদেশের আনুষ্ঠানিক জানান দেওয়া বলতে যেটা বোঝায় সেটা। 2 নম্বরে ভারতকে বিদায় করে দেওয়া 2007 বিশ্বকাপ থেকে। পরেরটা নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির হয়ে যায়। মানে এটা আমার র্যাঙ্কিং। আমি মনে হয় একটু সাফল করবো। আমার মনে হয় 1 নম্বরে ওই 2007টা থাকবে, কারণ ওই বাংলাদেশ ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় করে দিল। ইট ওয়াজ এক্সট্রা অর্ডিনারি আমার কাছে মনে হয়। এবং ওই দুইটা নিয়ে খুব ডিবেট হতে পারে, কারণ ওইটা পাকিস্তানের বিপক্ষে যেটা আপনি এগিয়ে রেখেছেন, ওইটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পেতেও অনেক বেশি হেল্প করেছে, যে তারা এই বড় টেস্ট খেলোয়াড়ের দেশগুলোর সাথেও ফাইট করতে পারে বাংলাদেশ, সেই জায়গাটা ছিল। ফলে সেটা হয়তো বা 2 নম্বরে থাকবে, এবং নিউজিল্যান্ডের সাথে জেতাটা 3 নম্বর থাকবে, কারণ তখন বাংলাদেশ দল ওয়ানডেতে আসলে অনেক ভালো ক্রিকেট খেলছে, আসলে ভালো ফর্মে আছে। তখন ওই জয়টাকে আপনি হঠাৎ করে পাওয়া জয় বলতে পারবেন না। ম্যাচটার সিচুয়েশনের কারণে ওই জয়টা অনেক বেশি আইকনিক, যেখান থেকে রিয়াদ এবং মানে যেই ম্যাচে বাংলাদেশকে জিততেই হতো, যেই ম্যাচে বাংলাদেশ শুরুতেই 50-60 রানের ঘরে 4 উইকেট হারিয়ে ফেলেছে, যেখানে আপনাকে 264 সম্ভবত চেস করতে হতো, ওই জায়গায় ওই ডাবল সেঞ্চুরি পার্টনারশিপটা আপনাকে সেমিফাইনাল নিয়ে গেছে। তো কনটেক্সট বিবেচনা করলে দ্যাট ওয়াজ আ বিগ উইন। এক্স্যাক্টলি। পরের প্রশ্নটাতে যাই। সাব্বির বলছেন যে বিপিএল এ সাইফ হাসানের রংপুর ছেড়ে ঢাকা জয়েন করাকে কিভাবে দেখছেন? সাইফ কিন্তু রংপুরে, মানে তিনি জিএসএল খেলেছেন, এবং তিনি এশিয়া কাপে যখন পারফর্ম করছিলেন তখন বলছিলেন যে তার জিএসএল খেলাটা খুব হেল্প করেছে, কারণ ওই লেভেলের ক্রিকেটে কীভাবে টি-20 ক্রিকেটটা খেলা হয় সেটা তিনি বুঝতে পেরেছেন। এখন অবশ্য তিনি ঠিকানা বদলেছেন। এখন ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের বর্তমান টি-20 ব্যাটারদের তালিকায় হট প্রপার্টি যদি আপনি কাউকে বলেন সেটা সাইফ। তো সাইফকে ঢাকা নিয়ে গেছে। আবার রংপুর যে সেজন্য খুব বেশি স্ট্রাগল করবে তা না, ইটস বিকজ সাইফ ইজ নট প্রুভেন ইন দিস অ্যারেনা ফর লং টাইম। সাইফ জিএসএলে ভালো করেছেন, বা গেল আসরে রংপুরের হয়ে প্রথম 5-6টা ম্যাচ ভালো করেছেন, পরের দিকে কিন্তু আবার ফর্ম হারিয়েছিলেন। জাতীয় দলেও এশিয়া কাপে তিনি ব্যাকআপ হিসেবে গিয়ে খুব ভালো করেছেন, টিকে গেছেন, এবং তার উপর এখন স্পটলাইট বেশি, সেই কারণে তাকে ঢাকা নিয়েছে। আবার রংপুর ঢাকা থেকেই কিন্তু মুস্তাফিজুর রহমানকে নিয়েছে। এই জায়গায় আমার কাছে মনে হয় রংপুরে এগিয়ে থাকবে, কারণ মুস্তাফিজুর প্রুভেন পারফর্মার। মিরপুরের উইকেটে, সিলেটের উইকেটে, চট্টগ্রামের উইকেটে মুস্তাফিজের প্রমাণ করার কিছু নাই। তো ওই জায়গায় রংপুরের খুব বেশি ক্ষতি হয়েছে আমি মনে করি না। ওই জায়গায় ঢাকা ব্যাটিংকে স্ট্রেংথেন করতে চেয়েছে, তাদের সামনে তাসকিন ছিল, তারা একই সাথে 2জন পেসারকে চুক্তিভুক্ত করতে চায়নি, সে কারণে তারা সাইফকে নিয়েছে। এবং যেহেতু রংপুর নুরুল হাসান সোহান তাদের ক্যাপ্টেন, তাকে ঘিরেই পরিকল্পনা সাজায়, আরেকজনকে নিতে পারতো। সম্ভাব্য অপশনের মধ্যে সেরা অপশনটাই রংপুর সাইন করিয়েছে। অ্যাবসলিউটলি। পরের প্রশ্নে চলে যেতে চাই। সেখানে সৈয়দ আলী তিনি বলছেন বিপিএল এর নিলামে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার
কে হতে পারে? 10 জনকে ইতিমধ্যে সাইন করানো হয়েছে। তাসকিন, সাইফ, সোহান এবং মুস্তাফিজের কথা আমরা বললাম, তানজিদ তামিমের সাথে আরেকজনকে গেছেন রাজশাহীতে, তানজিদ তামিম এবং শান্ত গেছেন, মিরাজের সাথে নাসুম, শেখ মাহিদি এবং আরেকজন চট্টগ্রামে গেছেন। তো সব মিলে আমার কাছে মনে হয় যে লিটনের মূল্যটা যথেষ্ট বেশি হবে, কারণ যারা নিলামে যাচ্ছেন 10 জন ইতিমধ্যেই প্রি সাইন্ড হয়ে গেছেন। বাকি ক্রিকেটারদের মধ্যে জাতীয় দলে একেবারে নিয়মিত মুখদের মধ্যে ধরেন শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক, লিটন দাস, পারভেজ ইমন, কারেন্ট ক্রিকেটারদের মধ্যে তাওহিদ হৃদয়, লিটন দাস, এই দুজনের উপর মোটা অঙ্কের টাকা ঢালবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আবার মুশফিক মাহমুদুল্লাহর এক্সপিরিয়েন্সকেও আপনি খুব বেশি পিছিয়ে রাখতে পারবেন না। আমরা দেখেছি বরিশাল গেল 2 বার চ্যাম্পিয়ন হয়েছে, ইটস বিকজ অফ দেয়ার এক্সপিরিয়েন্স। এই দলটাতে তামিম, মুশফিক, রিয়াদরা একসাথে খেলেছেন এবং সেই এক্সপিরিয়েন্সটা পরের দিকে প্লে অফ ম্যাচগুলোতে কিন্তু খুব বেশি কাজে লেগেছে, ব্যাক টু ব্যাক 2 বছর। তো মনে হচ্ছে এই 5-6 জন থেকে যে কোনো একজন সবচেয়ে বেশি টাকা কামাবে। তানজিম সাকিবকে নিয়ে আমার মনে হয় একটু, কারণ যেহেতু বোলিংটা যদি কোনো টিম নজর দিতে চায়, কারণ পেসার যারা আছেন তাদেরকে যেহেতু মুস্তাফিজকে পাওয়া যাচ্ছে না, তাসকিনকে পাওয়া যাচ্ছে না, ফলে তানজিম সাকিব কিন্তু সেই মানের পেসার, ফলে সেই জায়গাটা থেকে তাকে ঘিরেও হয়তো বা কিছুটা কারাকারি দেখতে সাধারণত দেখা যায় ব্যাটসম্যানদের দিকে আসলে নজরটা বেশি থাকে, ব্যাটসম্যানদের পেছনে টাকা ঢালা হয় বেশি। সেটা আপনি আইপিএল এর কথা বলুন, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের কথাই বলুন না কেন, বোলারদের চেয়ে ব্যাটসম্যানরা দ্বিগুণ টাকা কামায়। সে কারণে আসলে আমি ব্যাটসম্যানদের নামগুলো বললাম। ওকে, পরের প্রশ্নে যাই। আচ্ছা, এটা বলেন তো, ব্যাটসম্যানদের পেছনে কেন বেশি টাকা ঢালা হয়, বা বিদেশি ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজিরা 4 জনের মধ্যে দেখা যায় 4 জনই ব্যাটসম্যান নেয় বা 3 জন অন্তত ব্যাটসম্যান নেয়, এটা কেন বলেন তো? টি-20 ম্যাচ, ব্যাটসম্যানই তো আপনাকে ম্যাচ জেতাবে। কিভাবে? টি-20 ম্যাচে তো বলা হয় যে বোলাররা টুর্নামেন্ট জেতায়। হ্যাঁ, বোলাররা টুর্নামেন্ট জেতায়। বোলাররা ধরেন লোকাল পেসাররা যারা আছে সাবকন্টিনেন্টে বা বাংলাদেশে বিপিএল এর ক্ষেত্রে যদি বলি, বোলাররা কিন্তু প্রুভেন, কিন্তু আমাদের দেশের বিপিএল এর কথা যদি বলি, বাংলাদেশের ব্যাটাররা ওই একা হাতে ম্যাচ জেতাতে পারবেন এরকম ব্যাটার কম। ফলে আমরা দেখেছি যে বড় বড় ফ্র্যাঞ্চাইজি যারা আছেন তারা প্রত্যেকেই ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে বিদেশি ব্যাটসম্যানদেরকে নিয়ে আসেন, যেন বিদেশিরা আসলে ওই ম্যাচ জয়ী যে ইনিংসগুলো সেগুলো তারা আমি বলি। ব্যাটসম্যানদের বেশি টাকা ঢালা হয় কারণ ব্যাটসম্যানরা প্রথম ওভারে ক্রিজে নামতে পারেন, 20তম ওভার পর্যন্ত তারা খেলতে পারেন। আর একজন বোলার 4 ওভারের বেশি বল করতে পারেন না। এখন যদি আবার এরকম তো 30 রান করে ওই যে সিক্সেস টুর্নামেন্টগুলোর মতো, হংকং সিক্সেসের মতো 50 করে উঠে যেতে হবে, তখন দেখতেন বোলারদের দাম বেশি হতো। ব্যাটসম্যানদের যেহেতু মাত্র 4 ওভারকে বেঁধে দেওয়া হয় না যে ওপেন নামেন, চাইলে 20 ওভার পর্যন্ত খেলতে পারেন, সে কারণে ব্যাটসম্যানদের ম্যাচে পার্থক্য টানার স্প্যানটা বেশি, লেংথটা বেশি, সে কারণে ব্যাটসম্যানদের টাকার পরিমাণটা আসলে বেশি। ভালো ব্যাখ্যা। মাইমুন করিম তিনি বলছেন যে খানিকটা কমপ্লিকেটেড এবং প্রশ্নপত্র তিনি করেছেন, ক্রীড়া সাংবাদিক হিসেবে আপনাদের কাছে কোনটা বেশি দুঃখজনক, ক্রিকেটের হার নাকি ফুটবলের হার? এখানে বিষয়টা হচ্ছে কিভাবে হেরেছেন, কার সাথে হেরেছেন। এখন আপনি যদি চিন্তা করেন, আমরা শেষ ম্যাচে বাংলাদেশ ফুটবল দল যেখানে 2-1 জিতছিল, শেষ ম্যাচে গিয়ে গোল হজম করে ম্যাচটা ড্র করলো, সেটার সাথে যদি আপনি পাকিস্তানের 136 রান চেজ করতে না পারার তুলনা করেন, তখন আপনি আসলে বুঝতে পারবেন যে কোন ম্যাচের সাথে আপনি কোন ম্যাচ তুলনা করছেন। আবার ওই যে 2-2 করে শেষে যখন শেষ মিনিটে গোল খেলেন, সেটার দুঃখটা আবার আমি ওটা দেখার পরে আপনি বাংলাদেশের মানে পাকিস্তানের সাথে 136 শেষ করে ফাইনাল না খেলতে পারার যে ম্যাচটা, সেই ম্যাচটা আমি মাঠে দেখেছি, এবং হংকং এর সাথে যে ম্যাচটা শেষ মুহূর্তে গোল, সেই ম্যাচটা আমি মাঠে দেখেছি। দুইটা ম্যাচ খুব মানে কম সময়ের মধ্যে, হয়তো বা 1.5-2 সপ্তাহ ব্যবধানের মধ্যে দুইটা ম্যাচ হয়েছে, এবং আমি আসলে ওই শোকই কাটিয়ে উঠতে পারিনি তখনও, যে বাংলাদেশ এসে একেবারে ফাইনাল খেলতে পারলো না 136 রান চেস করে। একটু ফ্রেশ হওয়ার জন্য ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলাম, এবং সেখানে গিয়ে দেখি যে আপনি ওইভাবে ফিরে এসে শেষ মিনিটে গোল খেয়ে ম্যাচটা হারলেন। আমার কাছে মনে হচ্ছে যে মানে কোনটা বেশি মানে অ্যাবজর্ভ করা কঠিন, কেন আসলে স্পোর্টস রিপোর্টার হলাম। অ্যাবজর্ভ করা সবচেয়ে বেশি কঠিন আমার কাছে ছিল কোটা জানেন, শ্রীলঙ্কার বিপক্ষে নারী দল যখন হারলো ওই একই সময়, কারণ ওইটা আবার মাঠে বসে না থাকলেও টিভিতে ওইটা ঠিকই দেখে কাজ করতে হচ্ছিল। তো ওই জায়গায় ওই সময়টাই এমন ছিল যে একের পর এক ম্যাচে হার, এবং যেগুলো আমাদের জেতা দরকার সেই ম্যাচগুলোই আমরা হারছি। এক্স্যাক্টলি।
শেষ প্রশ্ন মোহাম্মদ আলামিন ইসলাম মিরাজ, জাতীয় দলে আকবরকে খেলানো যায় কি যায় না? আকবর যখন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ট্রফিটা নিয়ে দেশে ফিরেছেন তখন ভাবা হচ্ছিল যে ইজ ক্যাপ্টেন কুল, তিনি খুব দ্রুতই জাতীয় দলে ঢুকবেন। তবে সমস্যা হয়ে গেছে, জাতীয় দলে উইকেট কিপার ব্যাটসম্যানের সংখ্যা অনেক বেশি। আপনি যদি মুশফিক, লিটন বা সোহানদের কথা চিন্তা করেন বা জাকেরদের কথা চিন্তা করেন, তারা অনেক আগে থেকেই আসলে স্ট্যাবলিশড হয়ে গেছেন এবং আকবর ঘরোয়া ক্রিকেটে ক্যাপ্টেন্সি ছাড়া ব্যাটাতে খুব ভালো পারফর্ম করেছেন এমনটা না, এবং দেখা গেছে চাপের মধ্যে তিনি ভেঙে পড়েছেন বা অনেকটা লেগ সাইড ওরিয়েন্টেড প্লেয়ার, সে কারণেই কিন্তু তিনি স্পটলাইটের বাইরে আছেন। ওই দলটাতে তার আন্ডারে খেলা ক্রিকেটারদের সবাই না হলেও বেশিরভাগই এখন জাতীয় দলে খেলছেন। আপনি যদি বলেন পারভেজ ইমন, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, শরীফুল, তানজিম সাকিব, তো 6 জন তো এখানেই বলছি, এর বাইরেও হয়তো আছেন। তো আকবরের হয়তো খেলার সুযোগ ছিল কিন্তু তিনি নিজে সেটা কাজে লাগাতে পারেননি। এখন আবার স্পটলাইটে আসছেন, তবে তার ব্যাটিং টেকনিকে অনেক বেশি ইমপ্রুভ করতে হবে, কারণ বিপিএলও আমরা দেখেছি যখন তিনি একাদশ থেকেও জায়গা হারিয়েছেন, ইটস বিকজ তিনি কনসিস্টেন্ট না এবং তার দুর্বলতা হচ্ছে আউটসাইড অফ দ্য অফ স্টেপ, যেটা জাকেরের ক্ষেত্রে বলা হয়, ঠিক একই ধরনের ব্যাপারটা তার ক্ষেত্রেও ঘটে এবং লেগ সাইডে খুব বেশি শট খেলেন, যেগুলো আসলে অ্যানালিস্টের আতশি কাচের নিচে খুব দ্রুতই ধরা পড়ে যায়। এক্স্যাক্টলি। তবে এই জায়গায় আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে বাংলাদেশের নির্বাচকরা বা ক্রিকেট যারা দেখেন তারা মনে করেন যে তার ম্যাচুরিটিটা অনেক বেশি, কিন্তু তিনি আসলে সেটা ইমপ্লিমেন্ট করতে পারছেন না লোকাল ক্রিকেটে, নিজের ব্যাটিংটার ক্ষেত্রে। আবার এই জায়গায় আরেকটা কথাও সত্য যে তিনি যেহেতু ক্যাপ্টেন্সি করেন, কিছু ক্যাপ্টেন আমরা দেখেছি যে কেউ ক্যাপ্টেন্সি করলে তিনি নিজেকে একটু প্রমোশন দেন ব্যাটিং অর্ডারে, আকবরের মধ্যে আবার সেটা নেই। তিনি আসলে দলকে জেতানো, কারণ অ্যাজ এ ক্যাপ্টেন মনে হয় তিনি লোকাল ক্রিকেটে সবচেয়ে সফল, তো ফলে সেই জায়গাটা আবার তার মধ্যে রয়েছে। এবং যেহেতু বাংলাদেশ দলে টি-20 দলে এখন মিডল অর্ডার একটা ক্রাইসিস যাচ্ছে, তাওহিদ হৃদয় খুব ভালো পারফর্ম করছেন না এবং 5 নাম্বার জায়গাটা ফাঁকা। 5 নাম্বার জায়গাটা আমরা দেখেছি যে 5 আর নাম্বার 4 তাওহিদ হৃদয়ের ব্যাকআপ তিনি না, তবে তিনি আবার ওই যে সোহান পাটোয়ারি বা জাকেলে অনেকদের ক্যাটাগরিতে, তবে তিনি যখন আন্ডার 19 খেলেছেন তখন 5-এ খেলেছেন, ফলে ওই জায়গাটাতে মানে একটা ইনিশিয়াল ভাবনা হয়তো বা নির্বাচকদের আছে যে তাকে ওই জায়গাটার জন্য রেডি করা যায় কিনা। এবং এশিয়া কাপেও কিন্তু মানে রাইজিং সেই জায়গাটাতে উপর দিকে খেলছেন এবং তাকে ওই বিবেচনাটা করেই আসলে তাকে পাঠানো হয়েছে। ফলে তিনি যদি ওই প্রুফটা করতে পারেন, নাবিল কাছে যেটা বলছিলেন যে তাকে আসলে রান করতে হবে, আমরা যতই জানি তার ম্যাচুরিটি আছে, তিনি খুব ভালো ক্যাপ্টেন, তার ব্রেইন খুব ভালো, সবই ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আপনার নামের পাশে স্কোরটা কত সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ফলে আকবর আলী যদি সেটা করে দেখাতে পারেন, আমার মনে হয় তিনি অবশ্যই তার দলের বাকি ক্রিকেটারদের মতো তিনিও ন্যাশনাল টিমে খেলবেন এবং সবাই যেটা মনে করে যে অনেক দিন তিনি সার্ভ করবেন, সেটা আমরাও প্রত্যাশা করি। আজকে এ পর্যন্তই ছিল দ্য ক্রিকেট শো। অনেক কথা হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং লোকাল ক্রিকেট নিয়ে। সবাই ক্রিকেট শো দেখবেন প্রতি শনি সোম বুধ টি স্পোর্টসের পর্দায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.